আর বিবাহ বার্ষিকীতে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে সেইখানে নিয়ে গেলাম, মানে আমাদের কৃষ্ণনগরের রায়বাড়িতে নিয়ে গেলাম, রাজবাড়িতে। তো সবাই ভীষণ খুশি হয়েছেন অ্যান্ড ইট ফেল্ট অ্যামেজিং যে আমি বলে না যেখান থেকে শুরু হয়েছে জীবনের, আমার বলে না যেখান থেকে তোমাদের রুটস, সেই রুটসে তুমি আবার ফিরে গেলে। এখন আগের স্টুডিও পাড়া কিন্তু এখন আর নেই, এখন অনেক রকমের কমপ্লিকেশনস, অনেক শোনা যাচ্ছে এতগুলো বছর ধরে অনেক রাজনীতি ঢুকে গিয়েছিল। তো কী কী বিষয় মাথায় রাখছো? আমি না ভীষণ ভাগ্যশালী মনে করব নিজেকে যে যেই সময়টা ওই কমপ্লিকেশনগুলো ছিল সেই সময়টা আমি হয়তো বাংলার মাটিতে ছিলাম না। আজকের সিনেমা সফরে এই মুহূর্তে আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন বিনীতা চ্যাটার্জি। তবে তাকে দেখলেই সবার আগে যেই চরিত্রের কথা মাথায় আসে তা হলো মেমবউ। তবে এছাড়াও তিনি আরও বহু চরিত্র করেছেন। তার বড় হয়ে ওঠা থেকে টলিউডের রাজনীতির কতটা শিকার হয়েছেন, কি কি কাজ আসছে আগামী দিনে, সবটা নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিনীতা চ্যাটার্জি। তোমাকে সিনেমা সফরে অনেক স্বাগত। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সবাইকে অনেক অনেক সাধুবাদ, অনেক অনেক শুভেচ্ছা। এখন একটা নতুন সূচনা আমরা সবাই দেখতে পাচ্ছি। তবে তোমার ছোটোবেলা একটু যদি ফিরে যাই, প্রথম কাজ, প্রথম লাইট ক্যামেরা অ্যাকশন, সেই দিনটার কথা মনে পড়লে কোন বিষয়গুলোর কথা আগে মাথায় আসে? আমি যখন খুব ছোট তখন আমার একটা সুযোগ হয়, একটা সৌভাগ্য হয় চাইল্ড অ্যাক্ট্রেস হিসাবে। তখন জি বাংলাকে, জি বাংলা আসার আগে তখন নাম ছিল আলফা বাংলা। তো আলফা বাংলা আমরা যখন খুব ছোট তখন আমার হঠাৎ করে একটা অপরচুনিটি আসে তরুণ কুমারের অলমোস্ট শেষ টিভি সিরিয়াল তাসের ঘর, সেখানে তরুণ কুমারের নাতনির রূপে আমার মানে গ্র্যান্ড ডেবিউ হয় বাংলা টিভির পর্দায়। খুব ছোটোবেলায় মনে আছে কীভাবে ওরা চাইল্ড অ্যাক্টরদেরকে মেকআপ লাগিয়ে দিত, তখন অন্য ধরনের মেকআপ হতো, মানে আজকাল যে ধরনের আমরা ফাউন্ডেশন লাগাই সেরকম হতো না, সে প্যানকেক আসতো, তো সেগুলোকে লাগানো হতো। এবং অনেক সিনিয়র সিনিয়র কলাকুশলীদের সাথে কাজ করতে পেরেছি সেখানে। আমার বাবার রোল করেছিলেন কৌশিক ব্যানার্জি, যিনি পরবর্তীকালে মেমবউ সিরিয়ালেও আমার বাবার রোল করেছেন। দিস ইজ লাইক আ মিরাকল। এবং সুব্রতা আন্টি আমার দিদার রোল করেছিলেন, তরুণ কুমারের ওয়াইফ। শঙ্কর চক্রবর্তী কাকুর রোল করেছিলেন। মানে একটা এমন সিরিয়াল যেখানে একদম মানে প্যাকড উইথ অল দ্য গুড টিভি স্টার্স। তো সেখান থেকে আমার সিনেমার জগতে হাতেখড়ি। কোনোদিন ভাবিনি অ্যাক্টিং করব, কিন্তু ওই সবসময় একটুখানি নটি বাচ্চারা যেগুলো হয় না, মানে খুব শরারতি বাচ্চা যারা খুব দুষ্টুমি করতে ভালোবাসে, তো সেই দুষ্টু বাচ্চা ছিলাম ছোটোবেলা থেকেই, সবার নজরে পড়তাম। তো আমার এখনও মনে আছে আমার প্রথমবার যখন শুটিংয়ে সেটে যাই, তো আমাদের শুটিং হতো তখন সেই টেকনিশিয়ান স্টুডিও, মানে তখনকার টেকনিশিয়ান স্টুডিও। এবং শুটিং করতে করতে মাঝে মাঝে দেখতাম বুমবাদা আসতেন, ঋতুদি আসতেন, শতাব্দীদি আসতেন, তো তাদেরকে মানে দেখে সবার এত উন্মাদনা, তো ছোটোবেলা থেকে তাদের পিছনে অটোগ্রাফ নেওয়ার জন্য দৌড়াতাম। বুমবাদা বুমবাদা অটোগ্রাফ দেবে, অটোগ্রাফ দেবে, যেটা একটা বাচ্চা। প্রথমবার তাদেরকে সামনে দেখা মানে ভীষণ ভালো লাগতো। তো কখনো ভাবিনি যে অভিনয় জগৎটা মানে আমাকে হাতছানি দেবে, কিন্তু এটাই হয়, মানে ভাগ্যের বা ডেস্টিনির কলিং এটাকেই বলে। যে আমার মা বাবা তারা ছিলেন একটা অন্য মানে ব্যাকগ্রাউন্ডের, মা ছিলেন মিলিটারি অফিসার আর বাবা ছিলেন একজন সায়েন্টিস্ট। এবং তার সাথে সাথে দেশ নিয়ে মানে দেশত্ববোধ নিয়ে অনেক বাবা কাজ করেছেন। তো সবসময় আমাকে এটা বলা হতো পেট্রিয়টিক কিছু করতে হবে, এইসব সিনেমা টিনেমা অভিনয় করা তোমার জন্য নয়। তো ছোটোবেলায় একটা সিরিয়াল করার পর ওরা আমাকে কিন্তু ছাড়িয়ে দিল। আমার কাছে রাজা রানী বাদশা বলে একটা সিরিয়ালের একটা সিনেমার তখন অফার এসেছিল। মানে কিছুটা শুটিং করার পরে সেই বাঁদরটা সেই কুকুরটার সাথে কিছুদিন শুটিং করার পরে, মানে রানী ছিল একটি ছোট্ট বাচ্চা মেয়ে, বাদশা ছিল বাঁদরের নাম, আর রাজা ছিল কুকুরের নাম, রাজা রানী বাদশা। তো সেই কিছুদিন শুটিংয়ের পরে আমার বাবা মার কিছু একটা অসুবিধা হয়, তখন আমার পরীক্ষা এসে যায়, তখন শুটিংটা বন্ধ করে আমাকে তখন ওরা অন্য জায়গায় রিপোর্ট করে দেয়। আর মা তো মিলিটারিতে ছিলেন, মায়ের বিভিন্ন জায়গায় পোস্টিং হতে থাকতো, তখন কলকাতা থেকে আমার পোস্টিং হয়ে গেল। তারপর থেকে আর অভিনয়ে সেরকম সুযোগ পেলাম না। আবার দেখো ঘুরে ফিরে সবার আগে জার্নালিজম, পড়াশোনা করেছিলাম আমি জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে। তুমি আজকে যেটা করছো আমি তখন সেটাই করতাম ক্যামেরার সামনে। তো সবার আগে সিএনএনে চাকরি পেলাম এবং সেখান থেকে বিভিন্ন দেশ বিদেশে খবর করতে করতে হঠাৎ করে একটা মানে আমরা ইভেন্ট করতাম, যেরকম ইভেন্ট ম্যানেজমেন্ট হয়, তো সেখানে অ্যাঙ্কারিং করতে করতে অভিনয় করতে করতে একটা সেখানে স্কিট অভিনয় করলাম এবং সে খুব কমেডির একটা চরিত্র প্লে করেছিলাম শোলে রিলোডেড বলে। সেখানে স্টার টিভির কিছু যারা মানে সিনিয়র হেড হঞ্চ যাদেরকে বলে, তারা সামনে বসেছিলেন অ্যাজ চিফ গেস্ট।
তো তারা আমাকে তখন স্পট করেন এবং সেখান থেকে সেই মানে ইভেন্টটা দেখার পর থেকে আমাকে সরাসরি মানে আমার নিউজ চ্যানেলে আমাকে অফার দেওয়া হয় 1000 মে মেরি বেহন আয়, সেই হিন্দি স্টার প্লাসের সিরিয়ালের অভিনয় করার জন্য। তো মানে কোথার থেকে ভাগ্য ঘুরে গেল দেখো, সেই ছোট্ট মেয়ে যে চেয়েছিল অভিনয় করতে, তার বাবা মা করতে দেয়নি, সে পড়াশুনো সারলো, জার্নালিজম করলো, মিডিয়া জয়েন করলো, এত বছর জব করলো, তারপরে আবার ঘুরে ফিরে অভিনয় জগতে আসলাম। তো আই থিঙ্ক দিস ইজ অল ডেস্টিনি। তুমি রাজার কথা বললে, তোমার পরিবারের সঙ্গেও কিন্তু এই নামটা ভীষণভাবে জড়িত। তুমি যদি একটু তোমার পরিবারের যেমন তোমার বড় হয়ে ওঠা, তোমার দিদা, আমি যদি বলি দিদা দাদুর দিকটা যদি একটুখানি খুলে বলো। তো আমার দিদা রাজপরিবারের মানে কন্যা। আমার মা দিদারা তারা ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায় পরিবারের কন্যা। তো ছোটোবেলা থেকেই রাজবাড়িতে যাওয়া আসা ওঠা বসা, সেই ট্রেডিশন, সেই হেরিটেজের সাথে মানে বড় হওয়া, তো মানে ভীষণ ভালো লেগেছিল। আমি কখনো, আমার মা কিন্তু ছোটোবেলায় আমাকে জানায়নি যে আমি ওই পরিবারের মেয়ে, কিন্তু একটু যখন বড় হলাম মানে মোটামুটি যখন 10-12 বছর বয়স, তখন আমাকে ছোটোবেলায় কৃষ্ণনগরে নিয়ে যাওয়া হতো এবং ওই রাজবাড়ির যে প্রোগ্রামগুলো সেখানে গান বাজনা করা, আমি ছোটোবেলা থেকে গান শিখেছিলাম, মা গান শিখিয়েছিলেন, মা একসময় চাইতেন যে আমি গানের জগতে কিছু করি। তো সেই গানের প্রোগ্রামগুলো করতাম। তখন বললো, তুমি জানো তুমি কোন বাড়ির মেয়ে? এই দেখো, এই তোমার রানী দিদার বাড়ি। মানে আমার দিদার নাম ছিল রানী দিদা, তো সেই রানী দিদার বাড়ি এখনও কর্তা বাড়ি বলে সেটা মানে ভীষণভাবে পরিচিত। এবং এত বছর পরে আমার এইবার বিবাহবার্ষিকীতে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে সেইখানে নিয়ে গেলাম, মানে আমাদের কৃষ্ণনগরের রায়বাড়িতে নিয়ে গেলাম, রাজবাড়িতে। তো সবাই ভীষণ খুশি হয়েছেন অ্যান্ড ইট ফেল্ট অ্যামেজিং যে আমি, বলে না যেখান থেকে শুরু হয়েছে জীবনের আমার, বলে না যেখান থেকে তোমাদের রুটস, সেই রুটসে তুমি আবার ফিরে গেলে, তো ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, অবশ্যই মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাংলার একটা বিশাল খ্যাতনামা ব্যক্তিত্বর মধ্যে একজন ছিলেন এবং তার প্রচুর অবদান ছিল তার নারী শিক্ষার প্রতি। প্রথম জগদ্ধাত্রী পুজো বাংলাতে উনি স্থাপনা করেন এবং নারী শিক্ষার জন্য প্রচুর স্কুল কলেজ, প্রচুর সেরকম সেবামূলক উনি সংস্থান মানে উনি স্থাপনা করেন। তো হ্যাঁ, এটা একটা বিশাল বড় লেগেসি। মাঝে মাঝে মনে হয় মানে ওই পরিবারের মেয়ে হয়ে একটা বিশাল বড় দায়িত্ব বা রেসপন্সিবিলিটি। আর অবশ্যই অ্যাজ আ রয়্যাল ব্লু ব্লাড, ব্যবহার বা তোমার সেই পরিচয়, বলে তোমার পরিচয় তোমার ব্যবহারে, তো তোমার অ্যাটিটিউড পার্সোনালিটি ব্যবহারে যেন সেটা সবসময় বোঝা যায়, সেটারই চেষ্টা করি সেই লেগেসিটাকে যাতে ক্যারি করতে পারি। এবার আসি তোমার কাজে। মেমবউ কিন্তু আজও তোমাকে দেখলে মেমবউ রাস্তায় যখন প্রত্যেকে বলে, সেটা কতটা উপভোগ করো? অবশ্যই এই লোকে কিন্তু খুব একটা চিনতে পারে না, সেটা আমার খুব ভালো হয়েছে। ওই চুলটা ব্লন্ড ছিল বলে, হ্যাঁ ওই উইগটা পরেছিলাম শুরুতে, এবং পরবর্তীকালে উইগটা যখন চেঞ্জ করে দেওয়া হলো তখন আমার এই চুলটাকেই কালার করে দেওয়া হয়েছিল। মোটামুটি 6 মাস হেয়ারটা কালার করেও আমাদের মানে সেকেন্ড সিজনগুলো যেগুলো ছিল, মানে সিজন 1, 2, 3 উইগ পরে করেছিলাম এবং পরবর্তীকালে সিজনগুলো সব নিজের চুলটাকে কালার করে করেছিলাম। মানুষের ওই রূপে আমাকে এখনও মনে আছে, তো তো ভালো লাগে। অনেক সময় দেখে কেউ বলে, আচ্ছা ওটা মোনালি ঠাকুর করেছে না? কেউ আজকালকার যারা জেনজি তার বলে, এটা মনে হয় যে সৌমিত্রিষাদি বা সুরঙ্গনাদি করেছে না? কিন্তু মানে আমার এটাই ভালো লাগে যে একটা মানে চরিত্র এতটা ল্যান্ডমার্ক, মানে অনেকে তাদের সাথে রিলেট করতে পারে। হ্যাঁ, মেম সাহেব বলে যখন মানুষ আমাকে রাস্তাঘাটে, সেটা একটা ভালো লাগে, মানে একটা ভালো লাগার মতো একটা জায়গা তৈরি হয়। দ্যাট হাউ হ্যাভ ইউ ডান দিস রোল, মানে এই চরিত্রটা তুমি কীভাবে ফুটিয়ে তুললে, সেই বিদেশি অ্যাকসেন্ট, সেই মানে খুবই ডিফিকাল্ট অ্যাকসেন্ট, যেটাকে মানে লিটারালি দাঁত ভেঙে যেত ওই চরিত্রটা করতে গিয়ে। তারপরে ইউ হ্যাড টু পুল অফ দ্যাট ক্যারেক্টার, মানে সেই একটা বাঙালি মেয়ে হয়ে একটা বিদেশি চরিত্রের মধ্যে নিজেকে ওতপ্রোতভাবে জড়ানো এবং সেখান থেকে কিভাবে ইউ ক্রিয়েট আ নিউ নিশ, মানে একটা নিশ তৈরি করা। তো বলে না, এমন এমন চরিত্র আমরা কিছু দিন মানে পৃথিবীতে দেখে যাই যেগুলো অবিস্মরণীয় হয়ে যায়। তো আমার মনে হয় যেরকম একসময় সুচিত্রা সেনের রিনা ব্রাউন ছিল, সেরকমই হয়তো ক্যারল ব্রাউন ফিউচার জেনারেশনের জন্য একটা অবিস্মরণীয় চরিত্র হয়ে থাকবে। তবে সেখান থেকেই আসি, এই মুহূর্তে টলিউড, তুমি যখন দেখেছি টলিউড একরকম ছিল, তবে এখন কিন্তু টলিউড মানে এখন স্টুডিও পাড়া অনেকটা চেঞ্জেস হয়েছে, অনেকটা বদল হয়েছে। আই গেস তুমি সেই বিষয়ে কিছুটা হলেও জানবে। কি মনে হয় তুমি যদি আবার কাজে ফেরার, যেহেতু কলকাতায় প্ল্যানিং করছো,
কি কি বিষয়গুলো মাথায় রাখবে? কারণ এখন আগের স্টুডিও পাড়া কিন্তু এখন আর নেই, এখন অনেক রকমের কমপ্লিকেশনস, অনেক শোনা যাচ্ছে এতগুলো বছর ধরে অনেক রাজনীতি ঢুকে গিয়েছিল, তো কি কি বিষয় মাথায় রাখছো? আমি না ভীষণ ভাগ্যশালী মনে করব নিজেকে, যে যেই সময়টা ওই কমপ্লিকেশনগুলো ছিল সেই সময়টা আমি হয়তো বাংলার মাটিতে ছিলাম না। মানে আমি 2018 আমাদের যখন সিরিয়ালটা শেষ হয় তারপর থেকে আমি একটা নিউজ চ্যানেলে, ইংলিশ নিউজ চ্যানেলে, এশিয়া নিউজ নেটওয়ার্ক লন্ডনে, সেখান থেকে একটা অপরচুনিটি পাই এবং আমি সঙ্গে সঙ্গে আমি লন্ডন চলে যাই। তো কিছু বছর সেখানে কাজ করার পর আমি ফিরে এসে আবার কিছু হিন্দি বলিউডে মিউজিক ভিডিও, সিনেমা, সিরিয়ালস করে, হিন্দিতে ওয়েব সিরিজ করে আবার আমি চলে যাই দুবাইতে লকডাউনের পর থেকে। তো দুবাইতে আমি একটা টেকনোলজি প্ল্যাটফর্মে অ্যাজ আ সিনিয়র অ্যাঙ্কার অ্যান্ড অ্যাজ আ চিফ ক্রিয়েটিভ হেড আমি সেখানে জয়েন করি। তো এই যে একটা কমপ্লিকেটেড মানে সময়, সিনারিওতে প্রচুর মানুষ নিজেকে ফেস করেছে, আমি দূর থেকে দেখতাম, আমি সোশ্যাল মিডিয়াতে দেখতাম, আমার যারা কলাকুশলী বন্ধুবান্ধবরা তারা বলতেন যে কাজ করাটা কতটা ডিফিকাল্ট হয়ে গেছে। বাই দ্য গ্রেস অফ গড হয়তো ঈশ্বর আমাকে সেই সময় মানে বাংলার বাইরে বা বিদেশে সুযোগ দিয়ে আমাকে দূরে রেখেছিল। তো হয়তো এখন একটা সঠিক সময়, একটা ভালো মানে ওয়েদারটা, মানে আমাদের শুভেন্দুদা বলছে না, মানে ওয়েদারটা খুব সুন্দর লাগছে, বেশ চেঞ্জ লাগছে, তো পরিবেশটা অনেকটা সুন্দর হয়েছে। তো সেই সুন্দর পরিবেশে আমার মনে হচ্ছে আবার বাংলায় এসে বা ফিরতে পেরে কিছু নতুন করার একটা জায়গা এখন তৈরি হয়েছে। মাঝখানে যেটা কিন্তু একটু ডিফিকাল্ট ছিল, অভিনয়ে বলো, সংস্কৃতি জগতের সাথে না মানে রাজনীতিটা যখন ভীষণভাবে ইন্ট্রিনসিকলি ইনভলভ হয়ে যায়, তখন কোথাও না কোথাও মানুষের ফ্রি উইল আর থাকে না। মানে ইচ্ছা করে আমরা যেটা করতে পারবো বা আমরা আমাদের যে একটা ক্রিয়েটিভ সত্তা থাকে সেটা কিন্তু আমরা অতটা সুন্দরভাবে না এক্সারসাইজ করতে পারি না। কিন্তু আমার আশা এবং আমার শুভেন্দুদার প্রতি এবং আমাদের নতুন সরকারের প্রতি প্রচণ্ড ভরসা যে আমরা এই যে একটা নতুন সূচনা করতে চলেছি তার মধ্যে যেন কলা কুশলী অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টর, রাইটার তাদের সেই ক্রিয়েটিভ ফ্রিডমটা দেওয়া হয়। তারা যেন ওপেনলি, মানে কোনো রকম ভয় ভুলে গিয়ে, যে বলে না ভরসার হাত ধরে আমরা যেন জেনারেলি মানে আমাদের ভারতের এই সংস্কৃতি জগতের জন্য অনেকটা কন্ট্রিবিউশন করতে পারি। তো আমার মনে হচ্ছে এটা একটা রাইট টাইম। মানুষের মনে এতটা এক্সাইটমেন্ট দেখছি আমি, এভরিবডি ইজ সো হ্যাপি, সবাই বলছে নতুন কিছু করব, মনে হচ্ছে একটা ক্রিয়েটিভ ফ্রিডম পেয়েছি। অনেকে তো এটাও বলছে আমরা একটা স্বাধীনতা পেলাম, এত বছর পর আবার স্বাধীনতা পেলাম। মানে কেউ বলুক না বলুক, অনেকে সেটা ভেতর থেকে একটা যে এত বছরের একটা কষ্ট বা একটা টেনশন মানে সেই টেনশনের শিকার হয়েছিল মানুষ, সেখান থেকে কোথাও না কোথাও যেন মানুষের একটা নতুন দিক খুলে পাচ্ছে, মানে পিপল ক্যান ব্রিথ ফ্রি, দ্যাটস হোয়াট আই ফিল। তোমার কেমন লাগছে? আমাদের তো সব সময় দেখো, অ্যাজ আ জার্নালিস্ট তোমার নিজের ভালো লাগছে তো, কোথাও না কোথাও সিনেমা জগৎ, অভিনয় জগৎ, জার্নালিজম, এই সবগুলো যেন কোথাও না কোথাও যখন ওপর থেকে একটা কন্ট্রোল বা একটা বলে না, কেউ যদি হান্টার ঘোরায় বা কেউ যদি ছড়ি ঘোরায়, তাহলে কিন্তু মানুষ সেই ফ্রিলি সেই জিনিসটা করতে পারবে না। অ্যান্ড স্বাধীনতা, আমাদের তো মিডিয়াটা একটা ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। তো আমাদের সেই ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি মিডিয়ার মধ্যে এন্টারটেনমেন্ট মিডিয়াটাও কিন্তু একটা পার্ট। মানে এটা একটা মিডিয়া, এটাও একটা মিডিয়া, আমরা মিডিয়ারই অঙ্গ। তো মিডিয়াটা যদি ইন্ডিপেন্ডেন্টলি পারফর্ম না করতে পারে, সিনেমাকে বলে সমাজের মিরর, আমরা যদি সমাজে কি হচ্ছে সেটাকে যদি না দেখাতে পারি, তাহলে কিসের সিনেমা? তাহলে তো আমরা মানে প্রপাগেন্ডা করছি, সিনেমা করছি না। রাজনীতি ছাড়া কি কিছু হয়? মানে পলিটিক্স ছাড়া কি কোনো ফিল্ড চলে? তোমার কি মনে হয়? আমার মনে হয় পলিটিক্স হোক, বাট দেয়ার শুড বি কনস্ট্রাকটিভ পলিটিক্স। ডিস্ট্রাকটিভ পলিটিক্স হয়ে গেলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। যে পলিটিক্সটা আমাদের নীতি বা আমাদের আইডিওলজিকে নির্ধারণ করতে পারে, সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ পলিসি, যেটা দেশ নির্মাণের কাজে লাগে। বা তুমি যদি অপোজিশনেও থাকো, তুমি যদি অপোজ করো ভুল ডিসিশনদের, ভুল সিদ্ধান্ত, সরকারের কোনো ভুল সিদ্ধান্তকে তুমি যদি অপোজ করলে, সেটা হবে কনস্ট্রাকটিভ অপোজিশন। আর তুমি যদি সরকারের ভালো দিকটাকে হাইলাইট করলে, সেটা হবে কনস্ট্রাকটিভ গভর্নেন্স। তো আমার মনে হয় পলিটিক্সটা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, কিন্তু পলিটিক্সের সাথে সাথে একটা ক্রিয়েটিভ ফ্রিডম বা একটা মানবিক বা একটা হিউম্যানিটেরিয়ান ফ্রিডমেরও ভীষণ প্রয়োজন আছে। পলিটিক্স কিন্তু মানুষ স্বেচ্ছায় বাঁচে, কারোর ওপর মানে থোপে দেওয়া যায় না বা কি স্বেচ্ছায় বাসে? এখন আমার মনে হচ্ছে মানুষ কিন্তু স্বেচ্ছায় পলিটিক্সটাকে বেছে নেবে, তার যেটা
ভালো লাগে। কেন, বিভিন্ন মানুষের বিভিন্ন আইডিওলজি থাকতেই পারে, কেউ কেউ মার্কসিস্ট হতে পারে, কেউ কেউ রাষ্ট্রবাদী হতে পারে, কেউ কেউ মানে লিবারেল হতে পারে, সেটা তো তাদের আইডিওলজি। কিন্তু তার জন্যে তো তাদের কেরিয়ার নষ্ট হয়ে যাবে, বা তাদের ব্যান করে দেওয়া হবে, বা তাদের বয়কট করে দেওয়া হবে, বা তাদেরকে সবার সামনে ব্যান করা হবে সেটা বলা হচ্ছে না, কিন্তু তারা যখন ফিরে আসছে তাদেরকে বলা হচ্ছে, আরে তোমার জন্য না পারফেক্ট কাজটা নেই, একটা কাজ করো তুমি আবার ঘুরে এসো। মানে এই ব্যাপারটাও কি কিন্তু শ্যাডো ব্যান একতরফা বলা যায়? মানে আমরা শুধু আমাদের লবির লোকদেরকে নিয়ে কাজ করব এবং অন্য লবির লোককে কাজ করতে দেব না, বা তাদেরকে আমরা ঢুকতে দেব না, সেটাও কিন্তু এক ধরনের শ্যাডো ব্যান। আশা করি মানুষের মানসিকতাটা একটু একটু উন্নত হবে এবং মানুষকে শ্যাডো ব্যান করা বন্ধ করে দিয়ে যারা সত্যিকারের, যারা জেনুইনলি ট্যালেন্টেড, বা যারা সত্যিকারের ভালো ক্রিয়েটিভ মানুষ, তাদের যেন সেই সুযোগটা এবার দেওয়া হয়, সেটাই আশা করবো নতুন সরকারের কাছে। মেটাভার্সে তুমি পুরস্কার প্রাপ্ত, এবং কি ছিল, কোন ক্যাটাগরিতে পেয়েছিলে, এবং বাঙালি হয়ে সেখানে রিপ্রেজেন্ট করা একটু যদি বলতে, শেয়ার করতাম। প্রথম ভারতীয় হিসাবে মেটাভার্সে বিশ্ব রেকর্ড হয়েছে, এবং বিশ্ব রেকর্ডটা আমার নয়, ভারতের, গোটা মানে ভারতীয় সমাজের জন্য। যে সময় টেকনোলজি নিজেকে থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে নিয়ে যাচ্ছে, সেই সময় আমি লকডাউনে সুযোগ পেলাম একটা টেকনোলজি কোম্পানি দুবাইতে জয়েন করা অ্যাজ এ নিউজ অ্যাঙ্কার। তখন কিন্তু টেকনোলজির ব্যাপারে অতটা যদিও পড়াশুনো আমি টেক নিয়েই করেছিলাম, মানে আমার অ্যাকাডেমিক্স বা সব এডুকেশন সবই টেকনোলজির সাথে যুক্ত ছিল, বাট কখনো আমি এই দিকটা ভাবিনি। বাট লকডাউনে যখন পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি, টিভি ইন্ডাস্ট্রি সব কাজ কমে গেছিলো, তখন অনেকেই কিন্তু একটা প্যারালাল ক্যারিয়ার শুরু করেছিল। তো আমার মনে হলো যে আবার অপেক্ষা না করে থেকে, বা কবে আবার নতুন সিরিয়াল আসবে, সিনেমা আসবে, তার জন্য বেশি দিন অপেক্ষা করে না থেকে লেট মি ট্রাই সামথিং নিউ। তখন দুবাই থেকে একটা নিউজ চ্যানেলের অফার আসে, এবং সেই অফারে ওরা আমাকে ক্লিয়ারলি বলে দেয় এটা হচ্ছে একটা নিউ এজ টেকনোলজির কোম্পানি। তো নামটা হচ্ছে ব্লকচেন টেকনোলজি। তো ভারতের প্রথম বিশ্ব রেকর্ড ইন দ্য ওয়ার্ল্ড অফ মেটাভার্স, ব্লকচেন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 2022 সালে যখন ফেসবুক নিজেকে মেটা বানায়, তার ঠিক 1 মাসের মধ্যে, মানে কেউ ভাবেও নি যে সময়, সে সময় প্রথম মেটাভার্সে ভারতীয় গান সেটা লঞ্চ করে বিশ্ব রেকর্ড করতে পারি, এবং সেই গানটার নাম হচ্ছে লাভ ইউ মম। সেটা মায়ের প্রতি এবং বিশ্বের প্রত্যেকটি মায়ের প্রতি একটা ডেডিকেশন। গানটা আমি লিখেছিলাম ছোট্টবেলায়। অবশ্যই, একদম ছোটোবেলায় যখন ক্লাস 3-তে পড়ি, মায়ের জন্য একটা গান লিখেছিলাম। তো সেই স্কুলে আমরা যেরকম হয় প্যারেন্ট টিচার্স মিটিং যখন হতো, তখন অ্যানুয়াল ডেতে ওই সময় আমরা গানটা সব বাচ্চারা বিভিন্ন জিনিস পরিবেশন করছেন, আমি ওই গানটা ওই সময় গেয়েছিলাম। ভাবতে পারিনি কখনো যে এত বছর পরে ওটাকে একদম সুন্দর করে কম্পোজ করে, সেটাকে ক্রিয়েট করে, এবং সেটাকে রিলিজ করলাম মেটাভার্সে। এবং যে সময় রিলিজ করলাম তার মোটামুটি 1 সপ্তাহ পরে আরও 2-3টে চ্যানেল কিন্তু গান রিলিজ করার কথা ভাবছে, এবং আমারটা প্রথম গান হয়ে গেল। এবং ওই সময় তোমার মনে আছে 2022 সময় সবাই মেটাভার্সে, কেউ দুর্গা পুজো করছে, কেউ মেটাভার্সে অ্যাভাতার হয়ে যাচ্ছে। তো আমি প্রথম বাঙালি নয়, প্রথম ভারতীয় হিসাবে মেটাভার্সে একটা বিশ্ব রেকর্ড করলাম, যে ফার্স্ট ইন্ডিয়ান ইন দ্য মেটাভার্স। তবে এর সঙ্গে আরও একটা রেকর্ড আছে তোমার, মজার রেকর্ড। বিনীতা চ্যাটার্জি বিয়ে করেছেন দুজনকে, কিন্তু দুবার একজনকেই। দুজনকে না, আমরা জানতাম দুজনকে। আমরা শুরুতে ভেবেছিলাম যে কারণ তিনি বিয়ে করেছেন দুবার, আমরা ভেবেছি দুজনকে। তারপরে জানতে পারলাম একজনকে বিয়ে করেছে দুবার। তিনি আবার আমাদের সেটা পরে ক্ল্যারিফাইও করেন ব্যাপারটা কি, মানে একটা মানুষকে দুবার কি করে বিয়ে করা যায়। মনের মিল মনের মিল থাকলে একটা মানুষকে বারবার বিয়ে করা যায়। আমার মনে হয় প্রথমবার বিয়েটা হয়েছিল আমাদের মন্দিরে, এবং সেটা আমরা ভাবতে পারিনি, মানে এটা আমাদের হঠাৎ করে ঈশ্বরই আমাদের ডেস্টিনি এমন একটা মানে মজার একটা এপিসোড তৈরি করেছিল। আমি আমার হাজব্যান্ড, আমাদের আলাপ হয় সেই দুবাইয়ের কোম্পানিতে, যেখানে ও অ্যাজ আ ফাউন্ডার অফ দ্যাট পার্টিকুলার চ্যানেল ছিল, আর আমি অ্যাজ আ নিউজ অ্যাঙ্কার এবং ক্রিয়েটিভ হেড ছিলাম। তো আমরা না অফিসে বরাবর আমাদের মধ্যে একে অপরের প্রতি একটা ভালো লাগা, কিন্তু কেউ কাউকে এক্সপ্রেস করেনি যে মানে ভেতরে কার কী আছে। তো এই যে কেদারনাথ যাওয়ার আগে, মানে আমার প্রথমবার বিয়েটা হয়েছে কেদারনাথ যাওয়ার রাস্তায় ত্রিযুগী নারায়ণ বলে একটি মন্দিরে, যেখানে সুশান্ত সিং রাজপুত আর সারা আলি খানের সিনেমা কেদারনাথের শ্যুটিংটা হয়।
এবং ত্রিয়োগী নারায়ণ এমন একটা মন্দির যেখানে শিব আর পার্বতীর বিয়ে হয়। তো ঠাকুর আমাদের প্রথমবার বিয়ে দিয়েছিল সেই মন্দিরে, এবং সেটা হচ্ছে 2022 সালে। তো আমরা অফিস পার্টিতে মানে মোটামুটি সবাই মিলে ডিসকাস করি যে এবার আমরা না একটা গেট টুগেদার করবো, যেখানে যেমনি অফিস থেকে সবাই ঘুরতে যায়। তো আমরা সমস্ত কলিগসরা সেবার প্ল্যান করলাম যে 2022 সালে যেবার প্রথমবার লকডাউনের পরে গেটটা খুলবে, আমরা কেদারনাথে ঠাকুরের দর্শন করতে যাব। আর আমি তো ভীষণ বাবা শিব ঠাকুরের ভীষণ ভক্ত, তাই ভাবলাম বেঁচে গেছি, লকডাউনে মরিনি, একবার বাবাজির আশ্রম, একবার বাবাজির ধামে যাওয়া যাক। তো শিব ঠাকুরের ডাক, মানে যেটাকে বলে বাবার যখন ডাক আসে তখন তো যেতেই হয়। তো আমাকে ডাক দিলেন এবং সাথে সাথে আমার মতো অনেককেই, মানে অনেকের মধ্যে একটা ফিলিং এলে যে আমরা সবাই কেদারনাথ যাব। তো মোটামুটি 25-26 জন অফিসের স্টাফ সবাই গেল। এবার আমাদের যে কোম্পানির ফাউন্ডার বা সিইও, তার যাওয়ার কথা ছিল না, কিন্তু এতজন কেদারনাথের জন্য অ্যাপ্লাই করেছিল ছুটির, তো তিনি বললেন ঠিক আছে আমি পুরো টিমটাকে লিড করছি, আমি নিয়ে যাচ্ছি। এই ঘটনা ঘটার অলমোস্ট 2 থেকে 3 মাস আগে এই ভদ্রলোক আমাকে ব্যান্ড্রাতে যে মাউন্ট মেরি চার্চটা আছে, যেখানে আমার আকবর অ্যান্থনি শ্যুট হয়েছিল, সেখানে ভদ্রলোক আমাকে যিশু বাবার সামনে একবার মানে ইনডাইরেক্টলি প্রপোজ করে বলে, বাবা তুমি কি তোমার মেয়ের হাত আমাকে দেবে? মানে ডাইরেক্টলি বলেনি আই লাভ ইউ ওইসব কিচ্ছু না, বাবা তোমার মেয়ের হাতটা আমাকে দেবে, খুব সুন্দর মেয়েটা তো, আমি খুব ভালোভাবে রাখবো। ইনডাইরেক্ট। তো আমি বলছি আচ্ছা ডাইরেক্টলি না বলে এটা ইনডাইরেক্টলি বলা হচ্ছে, কারণ ডাইরেক্টলি বলার সাহস নেই। বলে একদম না, কোনো সাহস নেই, যদি রিজেক্ট করে। আলাম বাবা বলেছে টাইম নাও বৎস, টাইম নাও, সময় বলে দেবে। তো সেই 3 মাস আগে তোমার জামাইবাবুকে আমি বলি সময় বলে দেবে, যদি মনে হয় বা সেরকম ফিলিংস হয়। তো আমরা মোটামুটি কিছু মাস নিজেদেরকে একে অপরের প্রতি মানে ও কেমন মানুষ বা ও, হ্যাঁ একটু চিনতে, একটু যেরকম সময় না, আমি কিন্তু সময়টা নিলাম। তো তখন মনে হলো যে না ছেলেটা ভালো। এবার আমরা গেছি অফিস ট্রিপে, পুরো টিম গেছি একসাথে কেদারনাথে, ওপরে গেছি। আসার দিন ছিল 22 তারিখ, 22শে মে 2022, ডেটটা হচ্ছে 22/05/22। আসার দিনে এমন মানে বলে না বিপর্যয়, মানে ঝড় জল এবং মানে তুফান যেটাকে বলে। আর তোমরা মনে করো 2022 সালে নিউজ এসছিল প্রচুর মানুষ কিন্তু সেখানে স্ট্যাম্পিডে মারা গেছে, মানে ওপর থেকে এমন বাদল ফাটনা যেটাকে বলে না, মানে এমন স্টর্ম, হ্যাঁ ধস নামার মতো হয়েছিল, এত জোরে বৃষ্টি হয়েছিল। তো যে যেখানে আছে না ছিটকে গেছিলো, মানে আমরা একসাথে যে গ্রুপে গেছি, পরে সবাই ছোট ছোট সাব গ্রুপে, সবাইকে একটাই কথা বলা হয়েছিল বেস ক্যাম্পে যাবে, বদ্রীনাথের বাস আছে, কেদারনাথ থেকে বদ্রীনাথের কানেক্টেড বাস ছাড়বে 10:30টার সময়, যেভাবে হোক 10:30টার মধ্যে বেস ক্যাম্পে পৌঁছে বাসে উঠে যাবে। এবার আমরা তখন টাইম দেখব কি, মোবাইলকে কোনো রকমে বাঁচিয়ে রেখে যে যেদিকে পেরে দৌড়েছি, এবং আমি আর আমার এখন হাজব্যান্ড বিশাল, তখন মানে আমরা একে অপরকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে যখন বেস ক্যাম্পে নামি তখন 12:30 বেজে গেছে, মানে তখন বাস ছেড়ে দিয়েছে। এবার সেই সময় আমরা কি করব, মানে উপায় নেই, নিরুপায়, লোকজনও চিনি না, ভাবো এরকম একটা মানে বিপর্যয়ের মতো অবস্থা, আর পুলিশ তো সবাইকে ডান্ডা মেরে তাড়াচ্ছে। রাত না, তখন দুপুর 12টা, দুপুর 12টা ভাবো। আচ্ছা, মানে এত ইন্টারেস্টিং সিনেমার মতো। এবার আমরা নামি, আমরা কোনো রকমে ক্লোকরুমে যাই, যেখানে সোনপ্রয়াগে, যেখানে আমাদের বেস ক্যাম্পে সবার জামা কাপড়গুলোকে রেখে আমরা খালি মানে জাস্ট ব্যাকপ্যাক নিয়ে ওপরে যাই। সেখানে গিয়ে ক্লোকরুম থেকে কোনো রকমে ওই ভিজে জামা কাপড়গুলোকে চেঞ্জ করে আমি একটা ওয়েস্টার্ন আউটফিট, ও একটা ওয়েস্টার্ন আউটফিট, মানে যা পেরেছি কোনো রকমে যা হোক। হঠাৎ করে মনে হলো একটা গায়ে শাল জড়ানো উচিত, ও একটা শাল নিল, আমি একটা শাল নিলাম। নেওয়ার পরে আমরা ওখান থেকে গেলে দৌড়েছি, মানে প্রাণ বাঁচিয়ে দৌড়েছি, বিকজ স্ট্যাম্পিড হচ্ছিল, মানে দাঁড়িয়ে গেলে ওই মনে আছে যেমনি মহাকুম্ভে হয়েছিল ওই জিনিসটা হয়ে যেত। এইটুকু মুখ, মানে বেস ক্যাম্পটা এইটুকু, ওপর থেকে এরকম পাবলিকের স্রোত নামছে আর নিচের দিকে আর পুলিশ সবাইকে ডান্ডা মেরে তাড়াচ্ছে যে নেমে যাও বেরিয়ে যাও এখান থেকে। আমরা বেরিয়ে গেলাম, দৌড়ে গিয়ে দেখছি প্রচুর বাস বেরিয়ে যাচ্ছে, তো আমরা একটা বাসের দিকে দৌড়ালাম, বাসটা বেরিয়ে গেল। হঠাৎ করে দেখছি একটা গাড়ি, মানে রানিং গাড়ি এলো, তার কাছে মানে প্রায় 7-8 জন লোক হুড়মুড়িয়ে গাড়িতে উঠছে, আমরাও উঠে পড়লাম ওই গাড়িতে, কোথায় যাব কিছু জানি না। গাড়িওয়ালা আমাদের নিয়ে বেরিয়ে পড়লো। তো সবাইকে গাড়িওয়ালা এদিক ওদিক হোটেলে ড্রপ করে দিয়েছে, একটু পকেটে পয়সা ছিল, আমরাও ভেবেছিলাম কোনো হোটেলে যাব। এবার যোগাযোগ করব কি করে, নেটওয়ার্ক নেই, বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি, মানে ভাবা যাচ্ছে না। সেই পাহাড়ের বেস থেকে
এই হোটেলওয়ালা আমাদের আরেকটা পাহাড়ে নিয়ে গেল, ঠিক ওর প্যারালাল পাহাড়, কেদারনাথের প্যারালাল পাহাড়। তো আমাদের বলছে আপনারা যাবেন কোথায়? আমরা জানি না। আমরা ওরাও প্ল্যানিং করে নিয়ে গেছিল। মানে ও বলছে তাহলে একটা কাজ করবেন, আমাদের গ্রামে যাবেন। তাহলে হ্যাঁ, তাহলে তো খুব মজা হয়। তো সেই অটো মানে সেই ড্রাইভার, সেই মানে গাড়িওয়ালা আমাদের তাদের গ্রামে নিয়ে গেল। তাদের গ্রামটা হচ্ছে এত সুন্দর, ওটা একটা মানে এর প্যারালাল আরেকটা পাহাড় আছে, সেই পাহাড়ের ওপরে চূড়ায়। তো সেখানে আমরা গেলাম, গিয়ে কোনো রকমে গাড়িটা নামানোর আগে আমাদের বলছে আচ্ছা আমার বাড়ি যাওয়ার আগে এখানে একটা রাস্তায় মন্দির পড়ে, ভীষণ সুন্দর মন্দির, প্রাচীন মন্দির, এমন মন্দির যেখানে মানে স্বয়ং নারায়ণ শিব আর পার্বতীর বিয়ে দিয়েছে, দেখতে যাবে না? আরে কেন যাবো না, এটা তো বিশাল ব্যাপার। আমরা ওখান থেকে এসেছি, কেদারনাথ থেকে এসেছি, বাবাজির দর্শন হলো, চলো ত্রিয়োগী নারায়ণের দর্শন হয়ে যাক। তো আমরা দুটো পূজার ডালি নিলাম। টাইমটা হচ্ছে ঠিক 1টা সামথিং মানে 1:30টার কাছাকাছি। পূজার ডালি নিয়ে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আমি আমার মোবাইলটাকে না ভ্লগ করার জন্য ওই ড্রাইভারকে দিয়ে দিচ্ছি, দাদা একটু ভ্লগ করো, তো ভালো লাগে এই জিনিসটা। এবার পূজারি যে এক্সপ্লেন করছে এখানেই সুশান্ত সিং রাজপুত, সারা আলি খানের সমস্ত শুটিং হয়েছে। এই মন্দিরটা হচ্ছে কেদারনাথ মন্দিরের একদম কপি, রেপ্লিকা। আর আমরা গিয়ে অবাক, একদম হুবহু সেম টু সেম। মানে তুমি যদি এখন ত্রিয়োগী নারায়ণ দেখো, এখন তো প্রচুর পাবলিক ওখানে গিয়ে বিয়ে করছে, বাট আমি 2022 সালের কথা বলছি, সেখানে অতটা মানে ক্রেজ বা ডিমান্ড ছিল না। মানে পরবর্তীকালে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা আরও বেশি এটার প্রচার করেছে। এবার গেছি, তখন আমরা গিয়ে পুজোটা দিয়েছি, সবার আগে পুজোটা দিলাম, নারায়ণের দর্শন করলাম। এবার আমাদের হাতে যে পূজার ডালি, এবার সেই পূজারিজি মানে আমাদের পুরো পুজোটা কমপ্লিট করার পর বসে বসে বলছে আপনাদের দেখে মনে হচ্ছে আপনাদের ঠাকুর পাঠিয়েছে, বিয়ে করবেন? ডাইরেক্ট বলছে বিয়ে করবেন। উমা, ও আমার দিকে তাকাচ্ছে, আমি ওর দিকে তাকাচ্ছি, এলে কেসটা কি হলো? ও তো কবে থেকে রাজি। আমি তখন মনে মনে বলছি না, এটা তো একটা দারুণ ব্যাপার, মানে বিয়ে যদি করা হয় মানে এর থেকে ভালো জায়গা হয়তো হতে পারে না। মানে লিটারালি তার মানে তোমারও একটু একটু ভালো লাগতো। ভালো তো লাগতো, কিন্তু মানে ওই জায়গাটাতে কিছু একটা এমন মানে আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল এনার্জি ছিল, সেটাকেই বলে ঈশ্বরের মানে ডিভাইন সংযোগ। আমরা জাস্ট একে অপরের দিকে তাকিয়ে, ঠাকুরের দিকে তাকিয়ে বললাম তোমার যা ইচ্ছা তাই হোক। থ্যাংক ইউ সো মাচ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন KTV বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, KTV বাংলা, কলকাতা।